দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে বিতর্ক চলছে জাতীয় সংসদে, সেখান থেকে এছাড়াও সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। দুজন সম্মানিত অতিথি এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন জনাব আশরাফ কাসাই, সিনিয়র সাংবাদিক, এবং আছেন আব্দুল্লাহ আল কাফি রতন, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এছাড়াও একটু পরে আমাদের সাথে যোগ দেবেন শাহাদাত হোসেন সেলিম এমপি, তিনি বিএনপির নেতা, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। এরই মধ্যে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, বাংলাদেশ দল তৃতীয় ওয়ানডে জিতে নিয়ে এই সিরিজটি জিতেছে। বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। শুরুতেই জনাব রতন, আপনার কাছে আসতে চাই। সংস্কার নিয়ে বিস্তর আলোচনা, জুলাই সনদ নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, সেখানে আপনারা ছিলেন। সেখান থেকে এর বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে একটা বিতর্ক নির্বাচনের আগেও ছিল, এখন সেটা বেশ দানা বেঁধে উঠেছে। আপনারা কি ভাবছেন এই জাতীয় সংবিধানের সংস্কার পরিষদের যে প্রসঙ্গ তোলা হচ্ছে, সেটি নিয়ে আসলে বিতর্ক কতটুকু যৌক্তিক, কতটুকু প্রাসঙ্গিক? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ টিম জয়লাভ করেছে, টিমকেও শুভেচ্ছা। এই যে বিতর্কটা, এটা কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনায় অংশ নিই, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই বিতর্কটা নির্বাচন পরে অনুষ্ঠিত হবে। কারণ ঐকমত্য কমিশনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছিল, যেগুলিতে ঐকমত্য তৈরি হয়েছিল, তার বাইরেও অনেক বিষয় আছে যেগুলি গণভোটে দেওয়ার মধ্য দিয়ে বা এক ধরনের চাপিয়ে দেওয়ার যেই বিষয়, সেইগুলি তৈরি করা হচ্ছিল। সেই সভায় আমি ছিলাম না, কিন্তু প্রথম যে সভাটা প্রফেসর ইউনূস সাহেব উদ্বোধন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে যেই বিষয়গুলিতে ঐকমত্য হবে শুধু সেইগুলি নিয়েই কাজ হবে, আর বাকি যেইগুলিতে নোট অফ ডিসেন্ট থাকবে বা ওনারা জানিয়ে দিবেন জাতিকে যে কোন বিষয়ে কারো ঐকমত্য পোষণ করছে না। যে বইটা বেরিয়েছে ঐকমত্য কমিশনে বা জাতীয় জুলাই জাতীয় সনদ এর উপর যে বইটা বের, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে কে কোন বিষয়ে, সম্ভবত 30টা বিষয়ে ঐকমত্য হয়েছে, আর বাকি যে বিষয়গুলিতে ঐকমত্য হয় নাই, কোন দল কি মত দিয়েছে, দলের ক্রম অনুসারে ক্রমগুলি লেখা আছে। তো এখন মানে সরকারের দিক থেকে বা আমাদের দিক থেকে আমাদের মতটা ছিল যে আমরা একটা ঐক্যমত্য তৈরি করি, আমরা একটা মত তৈরি করি, এবং যেই দল নির্বাচনে জয়লাভ করে তার উপরে আমরা এক ধরনের কি বলে মানে প্রেশার তৈরি করা বা এক ধরনের মত তৈরি করা যে সে মানে ইয়েতে গেলে, ক্ষমতায় গেলে সেইগুলি কার্যকর করবে। এবং যে গণভোটটা হলো, সেই গণভোট নিয়ে আমরা তো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করিনি। আমরা সহ 4টা রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করিনি, বামপন্থী রাজনৈতিক দল। এনসিপিও স্বাক্ষর করে নাই, কিন্তু পরে গণভোটের ঠিক আগে আগে এনসিপি সেখানে স্বাক্ষর করেছিল। তো আমরা বলেছিলাম যে এই যে গণভোটটা হচ্ছে সেটা অপ্রয়োজনীয়। গণভোট দিয়ে ওইখানে যারা এই ঐকমত্য কমিশনের বিষয়গুলি পরিচালনা করেছেন তারাই বলেছেন যে সংসদ সার্বভৌম, বাইরে থেকে সংসদকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, বা আগের যে সংসদের সিদ্ধান্ত পরে সংসদে জন্য ম্যান্ডেটরি নয়। এই যে বিষয়গুলি এসেছে, আপনার যারা বিশেষজ্ঞ ছিলেন তারাও এই বিষয়গুলি বলেছেন, যারা সাংবিধানিক বিশেষজ্ঞ, সাংবিধানিক বিষয় আইন নিয়ে যারা কাজ করেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, তারাও বলেছেন এই কথাগুলি। কিন্তু এক ধরনের চাপিয়ে দেওয়া, প্রফেসর ইউনূসের দিক থেকে বা ঐকমত্য কমিশনের তো প্রফেসর ইউনূস সাহেব ছিলেন না, ছিলেন হচ্ছে আলী রিয়াজ সাহেব, তিনি এক ধরনের চাপিয়ে দিয়ে সংবিধানকে পরিবর্তন করার এক ধরনের অধ্যত্ব দেখিয়ে তিনি এই কাজগুলি করতে চেয়েছিলেন। ফলে আজকে যখন বিএনপি ক্ষমতায় আসছে, 2/3 ম্যান্ডেট পেয়েছে, সে কিন্তু তার যে অঙ্গীকার, সে অঙ্গীকার থেকেও কিন্তু আস্তে আস্তে পিছনে চলে আসতেছে। সংস্কার হতে হবে। সংস্কার শুধুমাত্র আমরা যে কথাটা বারবার বলেছি যে সংস্কার শুধুমাত্র সংবিধান নিয়ে না, সংস্কার তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সংস্কার করতে হবে। সেটা পুলিশ নিয়ে করতে হবে, সেটা নির্বাচন নিয়ে করতে হবে, সেটা নারীদের নিয়ে করতে হবে, সেটা আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে করতে হবে, সেটা শ্রমিকদের নিয়ে করতে হবে। এখানে যতগুলি সংস্কার কমিশন আছে প্রত্যেকটাকে আপনাকে কার্যকর করতে হবে। কিন্তু আলোচনাটাগুলি সীমাবদ্ধ হয়ে গেছিল সাংবিধানিক যেই সংস্কার, সেই সংস্কারে। আর এখন বিএনপি ক্ষমতা আসছে, আমরা তো তাদের কাছে সংস্কার চাই। কারণ সমাজ যেভাবে চলছে, রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, সেইভাবে তো রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য তো জুলাই গণঅভ্যুত্থান হয় নাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে একটা পরিবর্তনের জন্য।
একটা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য। বন্দোবস্ত শব্দটাকে তারা মানে যারা ক্ষমতায় ছিল তারা বন্দোবস্ত শব্দটাকে একটা মানুষের কাছে গালি হিসাবে হলো পরিণত করেছে। কিন্তু আমাদের স্বপ্ন কী ছিল, যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, অনেক সময় আমাদের দলের অনেক সিদ্ধান্তের বাইরে গিয়েও আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। তো সেইখানে আমাদের বক্তব্য কী ছিল? আমাদের বক্তব্য ছিল যে এই যে শেখ হাসিনা 15 বছর ধরে একটা ফেসিবাদী শাসন পরিচালনা করতেছে, একটা কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করতেছে, আর যারা ক্ষমতায় আসবে তারা যেন কর্তৃত্ববাদী শাসন তৈরি করতে না পারে এবং তারা যেন একটা ফেসিবাদী আচরণ প্রদর্শন করতে না পারে। সমাজের সর্বত্রে গণতন্ত্রায়ন করতে হবে, সেটা সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব ক্ষেত্রে একটা গণতন্ত্রায়ন করতে হবে, যাতে লুটেরারা রাষ্ট্রকে দখল করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ফলে সংস্কার এখানে করতে হবে। কারণ সংস্কার কীভাবে করবে আমি জানি না, কারণ এই পার্লামেন্টে অনেক লুটেরারা বসে আছে, এই পার্লামেন্টে অনেক ঋণ খেলাপিরা বসে আছে, এই পার্লামেন্টে সবচেয়ে বেশি যে ঘটনা 1971 সালের যুদ্ধাপরাধীরা এখানে বসে আছে। এই পার্লামেন্ট মর্নিং শোজ দ্য ডে, এই পার্লামেন্ট প্রথম দিনেই যে অপকর্মটা করলো সেই অপকর্মের মধ্য দিয়েই ভবিষ্যতে তারা কী করবে সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। প্রথম কথাটা হচ্ছে যারা দণ্ডপ্রাপ্ত, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, যারা দণ্ড কার্যকর করা হয়েছে, তাদের নামে তো আপনি শোক প্রস্তাব নিতে পারেন না। আরেকটা কথা, যদি আমি যদি সব কিছু বাদ দিই, মাওলানা ইউসুফের নামে কেন শোক প্রস্তাব না হলো? সে কে? মাওলানা ইউসুফ হচ্ছে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের কোনো পার্লামেন্টে সে নির্বাচিত হয়নি। সে হয়েছিল 1971 সালে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে জয়ী হয়েছিল, যেই নির্বাচনকে বাঙালি জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তো ফলে এমন লোকের নামে যদি আপনি শোক প্রস্তাব গ্রহণ করেন, তাহলে বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ নারীর যেই উপর যে নিপীড়ন, সেটাকে আপনি অস্বীকার করছেন। এইটা অস্বীকার করে আপনি তো হচ্ছে সংস্কার করতে পারবেন না। আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এই পার্লামেন্টে প্ল্যাকার্ড কীভাবে ঢুকলো, কিভাবে পার্লামেন্টে একটা আনপার্লামেন্টারি শব্দ গাদ্দার, সেটা কিভাবে প্রদর্শিত হতে পারলো? যারা এটা প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, মানুষকে অপদস্থ করে, অপমান করে আপনি সংস্কার কার্যকর করতে পারবেন না। রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের যত ধরনের ক্রিটিসিজম থাকে, সব ক্রিটিসিজম আমরা করতে রাজি আছি, কিন্তু একটা পার্লামেন্টের ভিতরে আপনি গাদ্দার বলে একটা শব্দ ব্যবহার করতে পারেন না। ইট ইজ আনপার্লামেন্টারি। জি, জনাব আশরাফ কায়সার, নতুন সংসদ কেমন লাগছে আপনার কাছে? আমি বেশ গলাটা পরিষ্কার করে নিলাম, কেননা নতুন সংসদ অনেক চমক দিচ্ছে। এবং আগে আমাদের অভিযোগ ছিল সংসদটি মৃত এবং মৃত ব্যক্তিরা সেখানে বসে আছেন, তারা প্রায় ঘুম থেকে জেগে উঠে জানতে চান যে আমরা বিরোধী দল না সরকারি দল, আমাদেরকে বলে দিন। এখন ঘটনা হয়ে গেছে, আমরা চেয়েছি যে প্রাণবন্ত সংসদ হোক, যুক্তিপূর্ণ মানে বক্তব্য হোক, প্রতিবাদ হোক, সবই হতে পারে, কিন্তু এত অল্প সময়ে এত ঘটনা ঘটছে যে এটি নিয়ে মন্তব্য করতেও আমাদের একটু মানে বেগ পেতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে বিএনপি যে কাজটি করলো, যে এই যে আমাদের 18 মাসের আলোচনা কিংবা জুলাই আগস্টের যে সংস্কারের আশা আকাঙ্ক্ষা, সেই জায়গাটি বিএনপি আমার মনে হয় একটা আটকে দিল এবং তার সুনির্দিষ্ট কোনো পথ আমরা এখন দেখতে পাচ্ছি না। কারণ সে যদি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে তারা যখন নির্বাচনের সময় হ্যাঁ ভোট দিতে বলছিল, তারা কেন বলছিল? তাদের নেতা তারেক রহমানও বলছিলেন। কাজে বিএনপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারা হ্যাঁ ভোট দিয়ে কি করবেন এখন? তারা তো একদিকে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তারা তাদের দ্বিমতের কথা বলছেন। দুটো কি এক? না, দুটো কিন্তু এক না। আমি মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে শপথ নিতে তাদের মূল অবজেকশনের জায়গাটি হচ্ছে যেটি সংবিধান সম্মত না। হঠাৎ করে বিএনপি সংবিধানের প্রতি অনেক অনুরক্ত হয়ে উঠেছে, জুলাই সনদেও ছিল না, এটি কিন্তু সত্যি। কিন্তু ওই সময়টা আমাদের মনে আছে কিনা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে কোন প্রক্রিয়ায় হবে, তার 3-4টি অপশন আইনজীবীরা বা যারা বিশেষজ্ঞ তারা বলেছিলেন। সবচেয়ে ভালো অপশন মনে হয়েছে গণভোট। সেই সময় বিএনপি কিন্তু এটি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি, কিন্তু এখন তারা বলছে যে যেহেতু ওই পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, অতএব ওই পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে না। তারা বরঞ্চ সংবিধানকে সংস্কার করে
তারপরে এই আমাদের যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন বা সংস্কারের আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় যেতে চান। এখন আপনাকে একটা মৌলিক প্রশ্ন করি, যেই প্রতিষ্ঠানের সংস্কার আপনি করবেন সেই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আপনি কি করে সংস্কার করবেন, কিংবা যেই সংবিধানের সংস্কার আপনি করবেন সেই সাংবিধানিক পথে ঢুকে আপনি কি করে করবেন। এখন এই জায়গাগুলোর উত্তর বিএনপি আমার ধারণা অনেক সৃজনশীলভাবে উত্তর দিতে পারে, এমসিকিউতে আটকে যাচ্ছে। সৃজনশীলভাবে উত্তর দেওয়া নিশ্চয়ই তাদের, সালাউদ্দিন আহমেদকে আমরা দেখলাম অনেক কথা বলছেন, কিন্তু খুব দ্রুত তাদের একটি যুক্তিপূর্ণ জায়গা তৈরি করতে হবে, যাতে করে আপনি জানেন যে বিএনপির ব্যাপারে শুরু থেকে অভিযোগ বড় দল এবং তারা নিশ্চিত জানতো ক্ষমতায় যাবে দু একটি ব্যতিক্রম ছাড়া, কাজেই তারা সংস্কারে আগ্রহী না, এরকম একটি পারসেপশন নির্বাচনের আগেও হয়েছে, এখন তো এটি মোটামুটি বাজার পেয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি মনে হয় আগ্রহী, আমার যতটুকু ধারণা। তার একটা মাত্রা আছে, বিএনপি কতটুকু সংস্কারে আগ্রহী ওই মাত্রাটি আমাদের থ্রেশহোল্ডের জায়গাটি ধরতে হবে। এখন দেখুন, আমি যদি মোটা দাগে 10টি বড় সংস্কারের কথা বলি, তার কমে হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বা তার জনগণ মেনে নিবে না যে এটি সংস্কার হয়েছে। যেমন দেখুন, আপনি সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, এটি তো আপনাকে একটি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হওয়া ছাড়া এটি আপনি সংবিধানে কি করে যুক্ত করবেন? এই যে মৌলিক প্রশ্নগুলো, অথবা আমরা যে বারবার বলছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য হবে, 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটি নীতিমালা তৈরি হবে যাতে বাংলাদেশের অপার ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী এই সব প্রতিষ্ঠানকে তার দলীয় লোক দিয়ে ভরে ফেলতে না পারেন। কাজেই এই সংস্কারের জায়গাগুলো বিএনপি একটি সন্তোষজনক সমাধান দিতে হবে। এখন আপনাকে আরেকটি জিনিস বলি, বিরোধী রাজনীতির মূল হবে সংস্কার। আগামী 5 বছরও তারা টানতে পারে। তারা যেভাবে রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখিয়েছে সেভাবে বিএনপিকেও প্লাকার্ড দেখাতে পারে যে জুলাইয়ের ব্যাপারে তাদের বেইমানি স্পষ্ট হয়ে যাচ্ছে। এই রাজনীতিকেও তারা কি করে মোকাবেলা করবে, সেটি পার্লামেন্টে হোক সেটি রাজপথে হোক। কিন্তু তারও আগে যেই জনগণের কাছ থেকে তারা ভোট নিয়েছে বা যারা আপনার গণভোটে অংশ নিয়ে হ্যাঁ বলেছে, তাদেরকে বিএনপি কি করে স্যাটিসফাই করবে। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের একটা রোগ তৈরি হয়, ক্ষমতায় চলে গেলে, নির্বাচিত হয়ে গেলে ওই রোগ থেকে বিএনপি কি এবার মুক্ত হতে পারবে, এই প্রশ্নও কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে। আচ্ছা, পার্লামেন্টে যে চমকগুলো ঘটলো, শোক দেখুন, ওই দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অনেক প্রতিবাদ হলো, কথা হলো। রাষ্ট্রপতি আবার কি একটা অদ্ভুত ভাষণ দিলেন। উনি মৌসুমী বাতাসের মতো একজন লোক, ব্যক্তিত্বহীন, নৈতিক অবক্ষয়ের শিকার। এই যে তার ভাষণ, রাষ্ট্রপতিদেরকে আমাদের এর চেয়ে বেশি কিছু করার থাকে না, লিখে দেওয়া ভাষণ তা থাকে না। মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ থেকে লিখিত দেওয়া হয়, কিন্তু আপনার তো ন্যূনতম মানে আপনার নিজের প্রতি রেসপেক্ট থাকতে হবে। আপনি যেই সরকারের রাষ্ট্রপতি, যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাদেরকে আপনি বলছেন ফ্যাসিবাদী, তাদেরকে বলছেন 17 বছর ধরে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই রাষ্ট্রপতি তো এই ফ্যাসিবাদেরই প্রোডাক্ট। তিনি নিজেই বলে দিচ্ছেন যে উনি তো তাদেরই অংশ। হয়তো সৌভাগ্যক্রমে কিংবা দুর্ভাগ্যক্রমে উনি পালিয়ে যাননি বা যেতে হয়নি এবং বঙ্গভবনে বসে আছেন। আচ্ছা, কিন্তু সেই দিন তার বক্তৃতার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে শোক প্রস্তাব। এবং আমি খেয়াল করলাম গণমাধ্যমে এবং আমাদের আলোচনায় শোক প্রস্তাবের ব্যাপারটি কম এলো এবং বেশি এলো রাষ্ট্রপতির বিষয়, এবং আগামী 50 ঘন্টা নাকি সেগুলো নিয়েও আলাপ করা হবে। 81 কোটি টাকা সাকুল্যে খরচ হবে। আচ্ছা, শোক প্রস্তাবে যেই নামগুলো এলো, এটি আমাদের জন্য কলঙ্কের, লজ্জার এবং প্রকৃতপক্ষেই শোকের গণতন্ত্রের জন্য। আপনি 71-এর মুক্তিযুদ্ধের অপরাধীদেরকে, যারা যুদ্ধ অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব আনতে পারেন না। আমি জামাতের যুক্তি যেটি শুনতে পেয়েছি, তারা বলেছেন 13-14 সালে যে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেটির ত্রুটিপূর্ণ ছিল। ধরলাম সেই বিচারের নৈতিক মান নিয়ে বা আইনগত মান নিয়ে আপনি প্রশ্ন করলেন, কিন্তু 71 সালে সংগঠিত ঘটনাগুলো তো ঘটিয়েছে কেউ। বিচারটিতে যেই ত্রুটি রয়েছে সেটি কিন্তু 71 সালে সংগঠিত ঘটনাটি ঘটেনি এমন করে বলা যাবে না। কাজেই আবার বিএনপির লোকজনকে, তাদের চিফ হুইপকে যেভাবে আগ বাড়িয়ে আরও 3-4টি নাম যুক্ত করতে দেখলাম, আমার হঠাৎ করে মনে পড়ল যে একসময় বিএনপি জামাত বলে আমরা একসাথে উচ্চারিত হতে দেখতাম। পার্লামেন্টে সেই দৃশ্যটি, আপনি যদি পার্লামেন্টের একটি স্টিল চিত্র দেখেন, বাংলাদেশের পার্লামেন্ট কিনা আপনাকে আরেকবার ভাবতে হবে। পোশাক আশাক, পরিচ্ছদ, এবং কেউ কেউ যে ভাষায় কথা বলছেন, যে আচরণ করছেন, আমরা একটা কালো গণতান্ত্রিক বিগিনিংয়ের শুরুতে ঢুকে গেছি।
সেটি হচ্ছে যে অবশ্যই নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, মাঠ ছেড়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এবং যারা প্রগতিশীল রাজনীতি করছেন তাদের বেকায়দায় অবস্থা এখন। কিন্তু কায়দা যারা পেয়েছেন তাদের চেহারাটি কিন্তু আবার ভয়ঙ্কর। তাকে আমরা যখন নির্বাচনের আগে নারী বিদ্বেষী হতে দেখেছি, ধর্ম বিদ্বেষী হতে দেখেছি, গণতন্ত্র বিদ্বেষী হতে দেখেছি, নির্বাচনের পরের চেহারাটি নিয়ে আমি এখন বেশি শঙ্কিত। কেননা প্রতিদিন পার্লামেন্টে তারা এমন সব কাণ্ডকীর্তি করতে চেষ্টা করবেন, এবং তার সাথে আমাদের তরুণরা যুক্ত হয়েছেন। দু একজন মুক্তিযোদ্ধা যদিও ফেল করেছেন, জিতে আসতে পারেননি, কিন্তু একটা খুবই কালো আবর্তে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ঢুকে গেল। এমন আমি প্রথমে বলি, বাংলাদেশের সংবিধান কোনো গণতান্ত্রিক সিস্টেমের পক্ষের সংবিধান না, কেননা ওই সংবিধানেই আপনার স্বৈরাচার তৈরি করতে সুযোগ করে দেয়। ওই সংবিধানে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়, ওই সংবিধানে আপনি বেপরোয়া হতে পারেন। এখন আমরা সেই সংবিধানের ওই ধারাগুলোর পরিবর্তন চেয়েছিলাম যেখানে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র জন্ম না নিতে পারে। এখন বিএনপি আবার সেই সংবিধানকেই সবচেয়ে উপজীব্য মনে করে আমাদেরকে সংস্কারের একটা পথ বাতলে দেওয়ার চেষ্টা করছেন। ফলে গণতান্ত্রিক যে ন্যূনতম মান মর্যাদা, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা যদি মানদণ্ডের দিকে তাকাই, এখন সংসদকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, সভরেন হতে হবে, এবং তারা জনগণের আশা আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন হচ্ছে কি না এই প্রশ্নের উত্তর দিতে হবে। নাহলে কিন্তু আমাদের ওই নির্বাচনের দিনের গণতন্ত্রের পরে বাকি 5 বছরের প্রতিটা দিন আপনার সাথে সহনীয়, কষ্টসাধ্য হবে, অসহনীয় হবে। এই রকম একটি শাসনের আবর্তে কিন্তু আমরা পড়ে গেলাম। দেখুন, রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলা অনেক ধরনের কুতর্ক, মানে অপরাজনীতি, দলীয় রাজনীতি এবং ছেলে ভুলানো রাজনীতি অনেক কিছু করবেন। বাংলাদেশের মানুষ কি পেল? যেই 1400 মানুষ জীবন দিল, যেই 28,000 ছেলে মেয়ে পঙ্গু হলো, তারা আসলে কি পেল? আমরা কি সত্যি হাতে গুনতে পারছি আমাদের সামনের দিকে এগুনোর সংস্কারের জার্নিটি কেমন হবে? আমি কিন্তু পারছি না। ফলে আমার কাছে মনে হচ্ছে যে সংসদ অধিবেশন চলা বাংলাদেশের জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এখন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে 71-এর পরাজিত শক্তি 77টি 76টি আসন নিয়ে সংসদে কি কাণ্ড কারখানা না করছেন। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাগ। জনাব কাফি রতন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই মুহূর্তে একটা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আজকে থেকে জ্বালানির যে কোটা সেটা তুলে দেয়া হলো, কিন্তু এই বৈশ্বিক সংকটে আসলে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, সেটা রাজনৈতিকভাবে সরকার যেভাবে মোকাবেলা করার চেষ্টা করছে, সেখানে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন আছে কিনা? আন্তর্জাতিক যেই পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উপর যে আক্রমণ এবং ইরানের পাল্টা যেই আক্রমণ, এটাকে আসলে যুদ্ধই বলা চলে। সেই যুদ্ধের জন্য যেই মূলত আমাদের দেশের জন্য জ্বালানি তেলের উৎস হচ্ছে হলো মধ্যপ্রাচ্য। তো সেইখান থেকে আপনার হরমুজ প্রণালীর একচ্ছত্র দখল ঘোষণা করেছে ইরান, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে সে যুদ্ধ করে দরকার হলে সেটা উন্মুক্ত করবে। এখন আবার বলছে চীন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সহযোগিতা চায় ইরানকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। তো এইটা আমাদের দেশের জ্বালানি যারা নিয়ন্ত্রণ করেন, পেট্রোবাংলা বা বাপেক্স বা মন্ত্রণালয়, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য একটু কনফিউজিং। কেউ বলছে যে আমাদের সংকট নাই, আবার বলে দেওয়া হচ্ছে 14 দিনের এই আছে, 14 দিনেরও আছে জ্বালানি। নানা রকম কথাবার্তা শুনছি আমরা তো জ্বালানি বিশেষজ্ঞ না। ফলে আমরা বুঝি যে মানুষের মধ্যে যেই পরিস্থিতি, একটু আগে আসার সময় আমি দেখলাম যে আপনাদের এই নিয়ারেস্ট যেই পেট্রোল পাম্প, সিটি ফিলিং স্টেশন, বিশাল ভিড়। তারপরে আমার বাসার পাশ থেকে বের হওয়ার সময় দেখলাম যে সেখানেও বিশাল ভিড়। তাহলে এইটা কেন জনগণকে আশ্বস্ত করা যাচ্ছে না? কেন আশ্বস্ত করা যাচ্ছে না যে আসলে কোনো ক্রাইসিস নাই? এটা তো বলতে হবে একটা ক্রাইসিস নাই। আরেকটা কথা, এটা খুবই মানে এই ক্রাইসিসটা আসাতে আমরা দেখলাম আমাদের দেশটা কতটুকু নতজানু বিদেশ নীতির ক্ষেত্রে। বিভিন্ন ধরনের শুল্ক পাওয়ার জন্য আমাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করছে, এবং রাশিয়ান তেল কিনতে আমরা পারবো না সেই নিষেধাজ্ঞা আমাদের জারি করছে।
এখন যদি ওর আমেরিকা নিজেই 30 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, কিন্তু কিভাবে আমরা দেখলাম ভারত প্রথমেই কাজটা ভারত করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন রাশিয়ান তেল কিনতে পারে। সেই একই ঘটনা কিন্তু আমরা দেখলাম আমাদের কি বলে অর্থমন্ত্রী আপনার মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এনে তার কাছে সেই ধরনের আবেদন জানিয়েছে। তো একটা স্বাধীন দেশ সে কোথা থেকে তেল কিনবে, কোথা থেকে তার পণ্য কিনবে, সেই বিষয়গুলি নিয়ে যদি অন্য একটা দেশের পারমিশন চাইতে হয় বা অনুমোদন চাইতে হয়, তাহলে তো 71 সালে এত লড়াই, এত যুদ্ধ, এত সংগ্রাম করে আমরা দেশকে কেন স্বাধীন করলাম? 47 সালে কেন আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আমরা নিজেরা মুক্ত হলাম? আরেকটা নতুন উপনিবেশিক যে ব্যবস্থা বা যে মানে করদ রাজ্য, আমরা কি আমেরিকার করদ রাজ্য যে আমেরিকার পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারবো না? এবং 9 ফেব্রুয়ারি প্রফেসর ইউনুস যেই চুক্তি, গোলামির বাণিজ্য চুক্তি করে গেছেন, যার উদ্যোক্তা হচ্ছে হলো সেই সময়ের আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তা আমার একটা খুব এটা জানতে আগ্রহী যে ট্রেড নিয়ে নেগোসিয়েশন কে করবে? নিরাপত্তা উপদেষ্টা করবে না বাণিজ্য উপদেষ্টা করবে? সেই সময় তো বাণিজ্য উপদেষ্টা ছিল, তার কথা তো শোনা যায়নি। গতকালকে একজন উপদেষ্টার কথা শুনলাম যে তারা সরকারের ভিতর থেকে প্রটেস্ট করেছে, কিন্তু তারপর তারা সেটা করতে পারেনি, বাতিল করতে পারেনি বা বন্ধ করতে পারেনি। তো এই যে চুক্তি, সেই চুক্তি তো খলিলুর রহমান সাহেব, তারেক রহমান সাহেবের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো স্পষ্ট করে বলেছেন, লুকিয়ে চাপিয়ে তো বলেন নাই। বলছেন যে 9 ফেব্রুয়ারির চুক্তির আগে তারেক রহমান এবং জামাতের ডাক্তার শফিকুর রহমানের সম্মতি গ্রহণ করা হয়েছে। তো এখন আমি বলতে চাই যে প্রফেসর ইউনুস, জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান, তারা যোগ সাজেশে যে চুক্তিটা করেছেন, বাংলাদেশের মানুষের উপর যে চুক্তি চাপিয়ে দিয়েছেন, সেই চুক্তিটা তো একেবারেই মানে বাংলাদেশকে ধ্বংস করে ফেলার চুক্তি। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের এবং শুধুমাত্র আমেরিকার এই একটা কথা শোনার কারণে 1300 কোটি টাকা হচ্ছে হলো আমরা রাজস্ব থেকে বঞ্চিত হব। তো এখন এই আমেরিকার পথ ধরে যদি জাপান চায়, আমেরিকার পথ ধরে যদি ইউরোপিয়ান ইউনিয়ন চায়, তাহলে তো আমাদের এক্সপোর্ট করে আমাদের কোনো লাভ হবে না। আমরা মানে ইম্পোর্টের ক্ষেত্রে হলো নানা রকম কি বলে সুযোগ দিয়ে দিব যে আমরা কোনো রাজস্ব পাবো না, আবার এক্সপোর্টের ক্ষেত্রে তো আমাদেরকে তারা সেই রকম কোনো সুবিধা দিচ্ছে না। আমেরিকা আমাদেরকে হুমকি দিয়ে 37% ট্যাক্স বাড়িয়ে দিয়ে তারপর আবার একটু কমিয়ে দিয়ে আবার মানে নানা রকম ছলচাতুরি করে বাংলাদেশের সরকারের উপর একটা চুক্তি চাপিয়ে দিয়েছে। এই চুক্তির ভিতরে মানে 130 বার আছে বাংলাদেশ শেল, আর তাদের ক্ষেত্রে আছে মাত্র 6 বার। তো এই যে আমেরিকার স্বার্থে একটা চুক্তি আমাদের ইউনুস সাহেব করলেন, যেটা করার মধ্য দিয়ে জাতির কাছে একটা অমার্জনীয় অপরাধ করেছেন, এবং এইটা সম্মতি দিয়ে একই রকম অপরাধ আমাদের সংসদের দলীয় নেতা এবং কি বলে বিরোধী দলীয় নেতা উভয়ই করেছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি যেই জাতীয় ঐক্যমত্যের কথা বলছেন, আমরা তো দেশ লুটের জন্য জাতীয় ঐক্যমত্য করতে পারি না। জাতীয় ঐক্যমত্য হবে কোথায়? আবার রাজপথে একটা জাতীয় ঐক্যমত্য হবে। এই দেশকে যারা বিদেশের কাছে নতজানু নীতির কারণে পদানত করতে চায়, তাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য আপনার রাজপথে গড়ে উঠবে, যেমন করে 24-এর গণ অভ্যুত্থানের সময় একটা জাতীয় ঐক্য আমরা করেছিলাম। কার বিরুদ্ধে? ফেসিবাদের বিরুদ্ধে। জনাব আশরাফ কাছে আপনার কাছে আসি, এই যে একটি দেশের ভেতরে যখন অনেকটা বিভেদ থাকে, ইরানে যেটা গত কিছুদিন আগের আন্দোলনের সময় আমরা দেখেছিলাম, সেটাকে সূত্র ধরেই তো ডোনাল্ড ট্রাম্পরা মনে করেছিলেন যে একজনকে সরিয়ে দিতে পারলেই তারা সরকার পরিবর্তন করে ফেলতে পারবেন, যদিও সেটা দিনের শেষে খুব বড় একটা ভুল বলেই প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ভেতরে এই যে কিছু কিছু ব্যাপারে সবাই মিলে একজোট থাকা, একমত থাকা, বিশেষ করে বিদেশ নীতির ব্যাপারে, সেটা কি এখন অনেক দূরে? আপাত দৃষ্টিতে খুবই দূরে মনে হচ্ছে। আরেকটা জিনিস খুবই বিসদৃশ ঠেকেছে, একটি অন্তর্বর্তী সরকার
আপনার বিদেশ নীতির ক্ষেত্রে অথবা অন্য দেশের সাথে চুক্তির ক্ষেত্রে মৌলিক স্বার্থকে বিসর্জন দিয়ে চুক্তি করে কি করে, তখন কিন্তু যারা বড় স্টেক হোল্ডার, ধরেন বিএনপি বা জামাত বা এমনকি এনসিপি, আমরা কাউকে উচ্চবাচ্য করতে দেখিনি। তার মানে কি তারা জানতেন এই চুক্তিটি হচ্ছে? জামাত খলিলুর রহমান স্পষ্ট বলেছেন বিএনপি এবং জামাত জানতো। তার মানে হচ্ছে যে আমেরিকার মতো একটি শক্তিশালী দেশের সাথে চুক্তি করার অধিকার অন্তর্বর্তী সরকারের ছিল কিনা। এখন আমরাই একসময় বলতে শুরু করেছিলাম যে গণ অভ্যুত্থান সবচেয়ে বড় ম্যান্ডেট, কিন্তু সেই ম্যান্ডেটের যে এত নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে এবং খারাপ মানুষের হাতে, ঠক বাটপারদের হাতে দেশ গেলে, সেটি আমরা তখন জানতাম না। আমরা খোলা মনে, ভালো মনে বলেছিলাম যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ইউনূস সরকার ভালো কাজ করতে পারে, সেটি বলেছিলাম ভালো কাজের জন্য। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে গোষ্ঠী স্বার্থে, নিজেদের স্বার্থে, তার নিজের স্বার্থে এমন সব কর্মকাণ্ড করলেন যেটি আমাদের চোখে অত্যন্ত অগ্রহণযোগ্য। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন বাংলাদেশে কখনো, আমরা ভারতের উদাহরণ বারবার টানি, ভারতে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে তার দলগুলো এক জায়গায় বসে, এক টেবিলে বসে, আপনি দেখেছেন কাশ্মীরের ব্যাপারে বসেছে, এমনকি বাংলাদেশের ব্যাপারে বসেছে। বাংলাদেশের গত জুলাই আগস্টের পরিবর্তন নিয়ে ভারতের সব দল এক কাট্টা, কংগ্রেসের কোনো ভিন্নমত নাই। কংগ্রেস পর্যন্ত, বিজেপি তো নাই, 15 বছরের জুলুম নির্যাতন নিয়ে কখনো কোনো কথা বলেনি, গণতন্ত্রহীনতা নিয়ে কথা বলেনি। বাংলাদেশের নির্বাচনগুলো হচ্ছিল না, কিন্তু তারা এসে বলছিল নির্বাচন খুব ভালো হয়েছে। এই যে একটি গণতান্ত্রিক দেশের নির্বাচন ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং কি শেখ হাসিনার উপদেষ্টা কারা হবেন সেগুলো ঠিক করে দেওয়া, এটি গর্হিত অপরাধ একটি রাষ্ট্রের। কাজেই আমরা সেই ভারতেও দেখি ন্যাশনাল ইন্টারেস্টে তারা কিন্তু এক টেবিলে বসার ক্ষমতা রাখেন, এই কালচারটি তাদের আছে। আমাদের এখানে কিন্তু এটি নাই। ওই যে খলিলুর রহমান বললেন বিএনপি এবং জামাত জানতো, কিন্তু সেটি প্রকাশ্যে হলো না কেন? তাদের যদি সত্যিই মনে হয় যে তারা দেশের সবচেয়ে বেশি মানুষকে রিপ্রেজেন্ট করেন রাজনীতিতে, তাহলে তারা প্রকাশ্যে বলতেন যে আমেরিকার সাথে এই চুক্তির ক্ষেত্রে আমরা মনে করি আমরা ন্যাশনাল স্বার্থকে জিইয়ে রেখেছি। কিন্তু তারা তো একবারও বলেন নাই বাংলাদেশের কৃষির যে ক্ষতি হবে, বাংলাদেশ তৃতীয় কোনো দেশ থেকে কোন পণ্য কিনবে বা কিনবে না সেটি আমেরিকার অনুমতি লাগবে, এইরকম একটি চুক্তিতে বাংলাদেশ সরকার গেল কোনো রকমের পর্যালোচনা যাচাই বাছাই না করে। দেখুন আমরা শেখ হাসিনাকে দিনের পর দিন বলেছি যে যত সব চুক্তি করছে কোনো কিছুই প্রকাশ করতো না। পার্লামেন্টে তো আপনি জানেন ঘুমন্ত পার্লামেন্ট, সেটা তো দূরের কথা। বা নরেন্দ্র মোদীর টুইট থেকে আমরা জানতে পারতাম ভারত বাংলাদেশের সাথে তার কি চুক্তি হতে যাচ্ছে। লজ্জার কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় নেতারা এই কথাটি বলার সাহস রাখতেন না। তারা উল্টো এসে বলতেন ভারতের অনুমতি লাগবে এই ব্যাপারে কথা বলতে। এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের স্ট্যান্ডার্ড। এখন আপনি দেখুন দেশের ভিতরে আমাদের অনেক কোন্দল থাকতে পারে, রাজনৈতিক ইস্যু থাকতে পারে, কিন্তু অন্য দেশের সাথে যখন আপনি চুক্তি করবেন, দ্যাট গট টু সাপোর্ট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। এটি রাজনীতির মূল সূত্র। এখন এই দেশে যদি কোনো দল ওই ইন্টারেস্টকে না বোঝে বা ওই ইন্টারেস্টকে বিকিয়ে দিয়ে ক্ষমতায় যেতে চায় বা থাকতে চায়, সেটি কিন্তু আমাদের জন্য একটি ভয়ঙ্কর দুঃসংবাদ। কিন্তু আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে যে দু একটি রাষ্ট্রের ক্ষেত্রে, ভারতের উদাহরণ এতক্ষণ দিলাম, গত 18 মাসে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের নতুন বিন্যাস দেখতে পেয়েছি এবং চীনের সাথে সম্পর্কের নতুন বিন্যাস তৈরি হয়েছে। এরাই তো আমাদের মূল বিদেশ নীতির পার্টনার, সেটি ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে বলি, কূটনীতির ক্ষেত্রে বলি। কাজে এদের সাথে আপনি কি চুক্তি করছেন, জাপানের সাথে আপনি কি চুক্তি করেছেন অন্তর্বর্তী সরকার, এগুলো আমাদের দাবি হচ্ছে সংসদে আলোচনা হবে, বাইরে প্রকাশ করবেন। এমনকি আপনার যদি মনে হয় যে এটি নিয়ে বিতর্ক হতে পারে, লেট ইট বি, আপনি পরিষ্কার বলেন যে আমরা সরকার মনে করি এরকম একটি চুক্তি আমরা করতে চাই। কাজে এই জায়গাগুলোতে বাংলাদেশ মার খেয়ে যাচ্ছে। আমরা যাদেরকে নির্বাচিত করেছি, যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, যারা সরকার গঠন করেছেন এবং যারা বিরোধী দলে আছেন, তারা প্রত্যেকেই তাদের রাজনীতির স্বার্থে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগানে মানে টিকে না থেকে নিজে সবার আগে আমার দল, আমার ক্ষমতা এবং আমার রাজনীতি, এরকম একটি জায়গায় কিন্তু গেছেন। দেখুন আপনি জামাত এবং বিএনপির নির্বাচনের স্লোগান কিন্তু অলমোস্ট একরকমই ছিল। আমরা ধারণা করেছিলাম যে তারা হয়তো হাসিনার ফ্যাসিজম থেকে শিখেছেন যে দেশের স্বার্থকে কি করে সামনে এগিয়ে দিতে হয়। আসলে আমাদের রাজনীতির কোনো পরিবর্তনই হয়নি, চরিত্রেরও পরিবর্তন হয়নি এবং দেশ বিকিয়ে দেওয়ার রাজনীতির যে মানে ভঙ্গুর দশাটি, সেটিও আমরা আসলে নতুনভাবে দেখতে পাচ্ছি। ফলে আমার ধারণা যে
মানুষ কিন্তু রায় দিয়েছিল যে আপনি ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর ব্যাপারে, এমনকি যে কোনো ভিন্ন দেশের তার শক্তিমত্তা যতই হোক, আপনি বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে নেন। দেখেন, আগে কিন্তু সরকারটির কোনো ম্যান্ডেট ছিল না, শেখ হাসিনা সরকারের কথা বলছি। তারা ভারত দ্বারা নিয়োগকৃত, ভারতের দ্বারা তাদের মন্ত্রী এবং উপদেষ্টারা নিয়োগ পেতেন। ট্রানজিটের ফি হবে কি হবে না ভারত ঠিক করে দিত, এবং তাদের সেই মুরদ ছিল না যে ভারতের ব্যাপারে একটি সমমর্যাদার মানে আসন দাবি করার। কিন্তু এখন তো ঘটনা ভিন্ন। আপনি তো 24 সাল পৃথিবী দেখেছে, আপনি তো এখন বলতে পারবেন বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আছি কিংবা বিরোধী দলে আছি, অতএব আমার ফিরে যেতে হবে জনগণের কাছে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এবং আমার মানে ভোট ব্যাংকে আঘাত করবে যদি আমি রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নেই, স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেই। এইগুলো হচ্ছে কূটনীতির ভাষা, এইগুলো হচ্ছে ম্যাচিওর রাজনীতির ভাষা। কিন্তু সেটি না করে আপনি যদি দেখা গেল সরকারি দল বিরোধী দল সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চায়ের দাওয়াত হোক কিংবা দেশ বিরোধী চুক্তি হোক একমত হয়ে গেছে, তাহলে এই রাষ্ট্রের যারা সামনের কাতারে আছেন তারা এই রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন না, এই দেশের মানুষের স্বার্থকে রিপ্রেজেন্ট করছেন না। দেখুন, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে আর বাংলাদেশের স্বার্থ, এটি মোটা দাগে বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের লোকের আছে। তারা বুঝে গেছেন যে অন্তর্বর্তী সরকার একটি ক্ষতি করে গেছে। আশা করা হয়েছিল যে নির্বাচিত সরকার সেটিকে রিভিউ করবে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফিরে গিয়ে বলবে যে ভাই, একটা অনির্বাচিত সরকার যা পেরেছে করেছে, কেন করেছে, কোন মতলবে করেছে। উল্টো আমরা দেখতে পেলাম তার একটা পরম্পরা তৈরি হলো, যেই লোক ওই কাণ্ডটি করেছেন তাকে আবার এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হলো, তার মানে তার অবস্থান সলিডিফাই করা হলো। জি, এটি কিন্তু আমাদের মনে হয়েছে যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশের সাথে যাচ্ছে না। ধন্যবাদ। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক। জনাব রতন, ফিরে আসি আপনার কাছে। এই যে গণঅভ্যুত্থান 90-এ দেখেছি, 24-এ আবার দেখলাম, তাহলে দিনের শেষে প্রাপ্তিটা কি আমাদের? এটাই হলো ট্র্যাজেডি। আমরা মানে 69-এর গণঅভ্যুত্থানের পরে 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে আবার 90-এ একটা গণঅভ্যুত্থান। 90-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল? একটা গণতান্ত্রিক বাংলাদেশ। 30 বছর পরে আবার আরেকটা মানে আন্দোলন করতে হলো, যেটা গণতন্ত্রের জন্যই। মানে ফিরে 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 আবার একই জায়গায় আমরা মানে একই জায়গায় চলে আসি। তো 90-এর গণঅভ্যুত্থান আমাদের আসলে কিছুই দেয়নি। দুইটা দলকে বারবার ক্ষমতা দখল করার সুযোগ দিয়েছে। কিন্তু আপনার 24-এর গণঅভ্যুত্থানটা তো কিন্তু আরও অনেক ব্যাপক 90-এর চেয়ে, আমার বিবেচনা, আমি এটা হয়তো অনেকে আমার সঙ্গে ডিফার করবে, একটু ব্যাপক। হয়তো 90-এর গণঅভ্যুত্থানের যে বিষয়গুলি ছিল সেগুলি রাজনৈতিক অনেক বেশি ছিল, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের শুরুটা হয়েছে আপনার কোটা দিয়ে। যদি এটা বলি যে সোভিয়েত বিপ্লবের শুরু হয়েছিল হলো রুটি, জমি, শান্তি, এই আওয়াজে। সুতরাং আওয়াজ কী ছিল সেটা বড় না, কিন্তু মানুষের মনের ভিতরে যেই ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা ছিল সেটা কিন্তু বড়। নাহলে আপনার 1 জুলাই থেকে আপনার 5ই আগস্ট 36 দিনে এই যে একটা বিশাল, কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছে যে আওয়ামী লীগের মতো একবার তৃণমূল শিকড় পর্যায়ের বিস্তৃত একটা সংগঠনকে এইভাবে উপড়ে ফেলা যাবে? মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, মানুষের মনের মধ্যে একটা অপ্রাপ্তি ছিল। কি অপ্রাপ্তি ছিল? যে এত গণঅভ্যুত্থান, এত বড় মানে 90-এর গণঅভ্যুত্থানের পরে, বা ধরেন 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তো মানুষ তো তাকে দিন বদলের জন্য হলো ক্ষমতায় দিয়েছিল, তাই না? তার কর্মসূচি হচ্ছে দিন বদলের কর্মসূচি। কিন্তু আমরা 2014 সাল, 2018 সাল, 2024 সাল জনগণ ভোট কেন্দ্রে যাইতে হয় না। জনগণ ভোট কেন্দ্রে যাওয়া ছাড়াই আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এবং সবচেয়ে বেশি মানুষ বিরক্ত হয়েছে। আমি জানি না মানে ইতিহাসে হয়তো এই দিন ফিরে আসবে কিনা আমাদের জীবনে, যে আমি সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম যে আগের দিন রাতে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এই যে অবিমৃষ্যকারিতা আওয়ামী লীগ প্রদর্শন করেছে, সেইটা মানুষ মানে ভুলতে পারেনি। এখন যদি একই ঘটনা, 2/3 মেজরিটি আছে বিএনপি, তারেক রহমান প্রথমবার এমপি হয়ে প্রথমবারই প্রধানমন্ত্রী হয়েছেন, হ্যাঁ, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞতা আছে, দ্যাটস ট্রু। কিন্তু
এই যে 2/3 ম্যান্ডেট তাকে জনগণ দিল, এবং যে সংস্কারের কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছর ধরে কিন্তু সংস্কার আলোচনা হয়েছে, তাই না? ফেব্রুয়ারি 2025 থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত, আমরা ডিসেম্বর বা নভেম্বর পর্যন্ত আমরা সংস্কার আলাপ করেছি। এই সংস্কারের মধ্যে তো অনেক কিছু মানুষ দেখছে যে কি হইতে পারে। নতুন নতুন কমিটি হয়েছে, সেই কমিটি আপনার বক্তব্য দিয়েছে, শ্রমিকরা খুশি হয়েছে। আমি যেহেতু শ্রমিক আন্দোলন করি, শ্রমিকরা খুশি হয়েছে যে যেই প্রস্তাব শ্রম কমিশন দিয়েছে। তো এখন মানুষ যদি এই বিএনপিকে ক্ষমতায় এনেছে, ক্ষমতায় আনার 2টা কারণ। একটা হচ্ছে বিএনপিকে ক্ষমতা আনার কারণ হচ্ছে যে তারা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়নি। মানুষের আকাঙ্ক্ষা ছিল যে জামাত যেন মিনিংফুল বিরোধী দল না হইতে পারে। মানে 30টা পাইলে একটা মানে সংবিধান অনুযায়ী পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায়। অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে 30টাও যেন আসন তারা না পায়। আনফর্চুনেটলি 77টা আসন তারা পেয়েছে, তাদের জোট পেয়েছে। কিন্তু মানুষের তো এটা আকাঙ্ক্ষা যে তারেক রহমান যখন বলেন 71কে বাদ দিলে আমাদের অস্তিত্ব থাকে না, মানুষ কিন্তু আস্থা রাখতে চেয়েছিল তারেক রহমানের উপর যে আসলেই তিনি 71-এর পক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং কিন্তু এই যে শুরুতেই যে হোঁচটটা আমরা খেলাম, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ দেখার ক্ষেত্রে একটু মানে আমাদেরকে সন্দিহান করে। আরেকটা কথা হচ্ছে যে তারেক রহমানের কাছে 2/3 মেজরিটি আছে, বা বিএনপির কাছে 2/3 মেজরিটি আছে। যেই সংস্কার আলোচনাগুলি সেখানে হয়েছিল ঐক্যমত্য কমিশনে, সেইগুলি কিন্তু কারো সহযোগিতা ছাড়াই সে আপনার বাস্তবায়ন করতে পারে। আমি আশা করব, ঐক্যমত্য কমিশনের একজন পার্টিসিপেন্ট হিসাবে আমি আশা করব যে তারেক রহমানের দল এবং যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বা তিনি হলো লিড করেছিলেন, সেই ঐক্যমত্য কমিশনের যেই বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছিল এবং তাদের যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট ছিল, প্রতিটা বিষয় ঐক্যমত্য কমিশন যেগুলো ঐক্যমত্য হয়েছিল সেগুলি বাস্তবায়ন করা, আইন করা, আর যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন জনগণের সাথে একটা আপনার সংলাপ করা যে আমরা এই দিয়েছিলাম, আপনারা কি চান, জনগণ যেইভাবে বলবে সেইভাবেই হলো আইন প্রণয়ন করা উচিত। জনাব আশরাফ কায়সার, আশার জায়গা কোথায় দেখেন আপনি? দেখুন, আমি আশাবাদী এবং আমি মনে করি যে তরুণ প্রধানমন্ত্রী অপেক্ষাকৃত এবং ডিসাইসিভ রায় পেয়ে সরকার গঠন করেছে, যাতে আপনি কোনোভাবে বলতে না পারেন আপনার ক্ষমতা ছিল না সংস্কার না করার। দেখুন, বিএনপির হাতে এখন 2টি বড় সংস্কার ম্যান্ডেট রয়েছে। একটি হচ্ছে 2/3 মেজরিটি পেয়েছে, আরেকটি হচ্ছে গণভোট হয়েছে এবং মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। আগামীতে কখনো বিএনপি বলতে পারবে না যে কোনো একটি সংস্কারে তাদের প্রতিবন্ধকতা ছিল। এখন মূল প্রতিবন্ধকতা তাদের মনে। দেখুন, অতি হিসাবী হয়ে লাভ হবে না, অতি রাজনীতি করেও লাভ হবে না, কুরাজনীতি তো নাই। আমরা যদি ইতিহাস থেকে একটু শিখতে পারি, বিএনপির মতো দল যদি না শেখে, যে ক্ষমতা থেকে ছিটকে পড়েছিল, রাজনীতি বিচ্যুত হয়ে গেছিল 16 বছরে, সেই দল যদি আপনার একই ভুল করতে যায়, তাহলে পরিণতিটি হবে আমাদের রাজনীতির পরিমণ্ডলটি নিয়েই কিন্তু আমরা সন্দিহান হয়ে উঠব যে এরা আসলে দেশ শাসনের উপযোগী কিনা। বলতে খুবই খারাপ শোনাচ্ছে, কারণ বাজারে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। এমনিতেই এই গণতান্ত্রিক শাসন কতটা জনমানুষের কল্যাণে আসে, কতটা নিজেদেরকে ফুলে ফেপে বড় করতে সাহায্য করে, এই বিতর্ক কিন্তু খুব স্ট্রং। এখন আমি আসার জায়গা যেটি দেখি, দেখুন, আপনি সংবিধানের দোহাই দিয়ে বলুন, মানে যে একটা গরম আপনি অনুভব করছেন, 2/3 পেয়েছেন, নতুন মন্ত্রিসভা, সবাই প্রায় নতুন, এমপি হিসাবেও নতুন, মন্ত্রী হিসাবেও নতুন। তারা হয়তো কোনো জায়গায় ভুল রিড করছেন যে এই রাজনীতির চরিত্রটি এরকম যে আপনি কথা দিয়ে কথা রাখবেন না, কিংবা জনগণের আশা আকাঙ্ক্ষাকে কিছুটা কৌশলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই কাজ যদি বিএনপি এখন করে, তাহলে কিন্তু এটি মাইন পোতার মতো হবে। একসময় এটি যখন বিস্ফোরিত হবে, হয়তো আপনার পার্টি প্রথম উড়ে যাবে। কাজেই আমি মনে করি বিএনপি একটা প্রুডেন্ট রাজনীতি করা উচিত। বিএনপির হাতে ডিসাইসিভ রায় গেছে। বিএনপি সুশাসন করে আগামীতে এক পর্যায়ে কেন দ্বিতীয় ধাপেও তারা ক্ষমতায় আসুক, সেটির, কেননা আপনার এখন মূল বিরোধী দল স্বাধীনতা বিরোধী। বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণপন্থী, উগ্রপন্থী, স্বাধীনতা বিরোধীদেরকে সরকার গঠন করতে দেখতে চায় না, এটি পরিষ্কার। এবার জামাত যেভাবে গুছিয়ে এনেছিল প্রশাসনের সহযোগিতায়, টাকা পয়সা দিয়ে এবং তরুণদেরকে সাথে নিয়ে একটা মজমা জমিয়ে শেখ হাসিনার তৈরি করা আপনার
ফ্যাসিবাদী শাসনের পাটাতনের উপরে দাঁড়িয়ে এইরকম সুযোগ জামাত আগামীতে পাবে বলে আমার মনে হয় না। কেননা তাদেরকে যত আপনি রাজনীতি করতে দেখবেন তাদের কুৎসিত চেহারাটি তত সামনে আসবে বলে আমার ধারণা। কাজে আমি আশাবাদী মধ্যপন্থী দল হিসেবে বিএনপি তার উদার গণতান্ত্রিক আচরণ করুক, সংস্কারের কমিটমেন্টে থাকুক এবং সুশাসন উপহার দিয়ে আরও দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেকে প্রস্তুত করুক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।